পা। ইনানের মন খারাপ হলো কিছুটা। জেফিল বলে ঠিক হবে না, কিন্তু আমার বিশ্বাস উনি ঠিক হয়ে যাবেন। ক্রাশ ছাড়া উনি ধরে ধরে হাঁটতে পারেন। আচ্ছা, কি কি ওষুধ লিখে দিয়েছিল কাউসার আঙ্কেল? একটু স্লিপটা আর ওষুধগুলো দেখাতে পারবে? কেন? ইনানের মনে কৌতূহল। পলকের এসব প্রশ্ন তার কাছে আজগুবি ঠেকছে। আনোই নাই, একটু দেখব। বিরক্ত হওয়ার সত্ত্বেও ইনান উঠল। ভেতরে ভেতরে রাগে গজগজ করছে সে, কিন্তু জেফিলকে ছোটানোর জন্য পলকের সাথে একটু ভালো ব্যবহার করতে হবে। ইনান একটা বক্স নিয়ে আসলো। পলক বক্স খুলে দেখলো সিভিড ভিটামিন সিরাপ নামক নাপা কিংবা কোমল পানীয়, আর একটা স্লিপ। স্লিপে এগুলোর নাম, বিভিন্ন মেডিসিনের প্যাকেটের নাম লিখে পাশে দিয়ে খাওয়ার নিয়ম লেখা আছে। বোঝাই যাচ্ছে যেসব খেলে ক্ষতি হবে না সেগুলো ওষুধ নামে ইনানের কাছে চালিয়ে দিচ্ছে কাউসার। ইনান, অ্যাক্সিডেন্টের পর জেফিলকে নিয়ে কোথাও বের হও না? ওর তো এক্সিবিশন থাকতো, টিচারও ছিল। উনি তেমন কিছুতেই আগ্রহ দেখাননি, আর্ট করতেন নিজের জন্য ব্যাস। ওর আচরণে কোনো অস্বাভাবিকতা দেখতে পেয়েছে? অ্যাক্সিডেন্ট হওয়ার পর চুপচাপ থাকতো, কথা বলতো না, জবাব দিত না ঠিক মতো, তারপর আস্তে ধীরে স্বাভাবিক হন। তবে যথেষ্ট ভদ্র হয়ে যান তিনি। আগে যেমন অ্যাগ্রেসিভ ছিলেন, রাগী ছিলেন, ডমিনেট করতেন, তার কিছুই ছিল না। বরং আমি যা বলতাম তাই করতো, আমি যা পছন্দ করতাম তাই পছন্দ করতো। একদম ভালো স্বামীর মতো হয়ে যান, যেরকমটা আমি বিয়ের আগে কল্পনা করতাম যে আমার একজন ভদ্র সুপুরুষের সাথে বিয়ে হবে। আমি ভাবিনি উনি যে আমার কল্পনার ভালো হাজব্যান্ড হয়ে যাবেন। মেবি অ্যাক্সিডেন্টের রিয়াকশন অথবা আমাকে হারানোর ভয়ে ভালো হয়ে যান। কিন্তু কিন্তু ইনান অন্যমনস্ক হয়ে পড়ে। কিন্তু আমার না কেমন জানি লাগতো ওনার এই ভালো হয়ে যাওয়াটা। জানি না আমার মানসিক সমস্যা আছে নাকি আমি পাগল, কিছু জানি না, কিন্তু আমি মনে মনে ওনার সেই রাগী কঠোর অ্যাগ্রেসিভনেস মিস করতাম। খুব মুখ ফুটে বলিনি অবশ্য। উনি আগে যেভাবে পজিটিভনেস দেখাতেন আমাকে নিয়ে, এটা পারো না, এটা করো না, এভাবে না সেভাবে না, তখন আমার প্রতি ওনার কেয়ার দেখতাম, ভালোবাসা দেখতাম। অ্যাক্সিডেন্টের পরে তার কিছুই দেখাননি তিনি। আমি যেটা করতাম সেটাতেই সায় জানাতো। আমার খুব বোরিং লাগছিল ওই জেফিলকে। আমি তখনই বুঝতে পারলাম আমি আসলে জেফিলের ডমিনেটিং সাইডকে ভালোবেসেছি। আমার মন শান্ত, জেফিলকে নয়, বরং অশান্ত অস্থির ডমিন্যান্ট জেফিলকে ভালোবেসেছে। মনে মনে আমি খুব করে চাইতাম জেফিল আগের মতো হয়ে যাক, আগের মতো কঠোর শাসন করুক, আটকে রাখুক। বলতে বলতে হেসে ফেলল ইনান। পলকের দিকে চেয়ে বলল, আমার কথা শুনে আমাকে পাগল মনে হচ্ছে আপনার, তাই না? ভাবছেন কোন মেয়ে চায় তার স্বামী তাকে শাসনে রাখুক, আটকে রাখুক? সব মেয়েই তো চায় শান্তশিষ্ট স্বামী যে তাকে স্বাধীনতা দেবে, কিন্তু আমি মনে হয় অন্যরকম। বুঝতে পারি না এটা ডার্ক রোম্যান্স বই পড়ার প্রভাব নাকি আমার মনের ডার্ক ফ্যান্টাসি। কিন্তু আমি জেফিলের শাসনকে প্রচুর মিস করছিলাম। আমি তো ভেবেছি জেফিল যদি আগের মতো হয়ে যায় আমি আর কখনো ওনাকে আগের মতো প্যারা দিব না, বরং ওনার শাসন এনজয় করব, বিরক্ত না হয়ে ওনার ভালোবাসা অনুভব করব। তারপর শান্ত জেফিলকে অশান্ত হয়েছিল। কিভাবে? আকার ইঙ্গিতে বোঝাতাম, দু একবার সরাসরিও বলেছি। শরৎ আর উনি তাজবীরের দিকে তাকিয়ে বলল, ওনারা বিরক্ত করা শুরু করলে আমি জেফিলকে সব বলি, আর বলে উনি আগের অবস্থায় থাকলে সবাইকে শাস্তি দিত। আরও অনেক কিছু বলে বলে জেফিলকে আগের রূপে নিতে সক্ষম হই। পুরোপুরি হয়নি যদিও, তবে আমার ধারণা পুরোপুরি পাটা একটু ঠিক হলে পুরোপুরি হয়ে যাবে। ইনানের থেকে পলকের আর কিছুই জানার নেই। ইনান যা বলছে সব তার অবচেতন মনের চিন্তা। ইনান এখন যা বলছে সবই কল্পনা, তাই এবার পুরো ঘটনা জানতে হবে। তুমি রুমে যাও। মানে? বললেন সব প্রশ্নের জবাব দিলে জেফিলকে আনবেন। ইনান তেতে উঠল। ইফাজ ইনানকে ডাক দিলেন, যাও ইনান, কথা শুনো বাবার। বাবার উপর ভরসা করে গোমরা মুখে ইনান রুমে যায়। পলক এবার কাউসারের দিকে তাকালেন, গম্ভীর গলায় বলল, আপনি কি এবার এক্সপ্লেইন করবেন? ইফাজ আর পলক বসল সোফায়। তাজবীর দেওয়ালে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, যেন সে তার পর্বের অপেক্ষায় আছে। ইফাজ শুরু করলেন,
আমি বলি, ইনান আর জেহফিলের অ্যাক্সিডেন্ট হয় যেখানে, সেখানে রাস্তা ভালো না, পাহাড়ি রাস্তা, এক পাশে পাহাড়, অপর পাশে খাদ, খাদের নিচে রাস্তা, আর তার পাশে নদী। এই ধরনের রাস্তায় গাড়ি চালানোর রিস্ক, তার উপর রাতে। আমি খবর পেয়েছি ওইখানের কোনো এক হসপিটাল থেকে, যেখানের মানুষ থেকে শুনেছি বাঁক নেওয়ার সময় বিপরীত দিক থেকে জোরে চালিয়ে আসা একটা গাড়ির সাথে জেহফিলের গাড়ির ধাক্কা লেগেছে। এই গাড়িটি এবং জেহফিলের গাড়িটি দুটোই নিচে পড়ে যায়। তবে ভাগ্যক্রমে ইনান গাড়ির সাথে নিচে পড়েনি, ওকে রাস্তার কোণে পাওয়া গিয়েছিল রক্তাক্ত অবস্থায়। গাড়ি দুটি নিচে ভেঙে গুড়িয়ে যায়। এই রাস্তায় গাড়ি চলমান কম, তাই তাৎক্ষণিক কোনো সাহায্য পাওয়া যায়নি। ইনানকে পাওয়া গিয়েছিল গভীর রাতে। যারা পেয়েছে তাদের মতো গভীর রাতে গাড়িগুলো যে নিচে পড়েছে তাও দেখা যায়নি। পরের দিন সকালে দুইটা গাড়িকে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়, কিন্তু গাড়ির মালিককে কিংবা জেহফিলকে পাওয়া যায়নি। ধারণা করা হয় তারা দুজনেই খরাস্রোতা নদীতে মারা গিয়েছে। পলক কথার মাঝে বলল, মারা গিয়েছে? লাশ কোথায়? পাওয়া যায়নি, ডুবুরি দিয়েও খোঁজ করা হয়েছিল। পাওয়া না গেলে তাদের মৃত্যু ঘোষণা করা হলো কেন? সম্ভবত মারা গেছে। আহত অবস্থায় এত নিচ থেকে পড়লে তাদের হুঁশ থাকবে না। আবার নদীতে পড়লে নিজেকে বাঁচানো তো সহজ না, কোনো সাহায্য ছাড়াই। আপনি জানেন, আমাদের ডিকশনারিতে সম্ভবত বলে কিছু হয় না, হয় আছে নয়তো নেই। তল্লাশি করেও যতক্ষণ পাওয়া না যায় ততক্ষণ তো আমরা তাদের মৃত্যু বলে চালিয়ে দিতে পারি না। কাউসার বললেন, পলক, থিঙ্ক লজিক্যালি। ইফাজের বলা ভুল কিছু না। নদীর ঢেউয়ে কারো আহত বডি টিকে থাকতে পারে না। বেঁচে থাকা পসিবল হতো যদি নদীতে পার থাকতো। আহত ব্যক্তিরা হয়তো সাঁতার কেটে পারে আসতো, তারপর কেউ তাদের বাঁচাতো, তখন চিন্তা করে দেখা যেত। কিন্তু নদীতে বাদ দেয়া, কয়েক ফুট উঁচু বাঁধ অতিক্রম করবে কিভাবে কেউ? ইটস টোটালি ইম্পসিবল। বুঝলাম। ওই জায়গায় কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না? না, পাহাড়ি এলাকা, জনমানবহীন, আনাগোনা নেই বললেই চলে। আচ্ছা, তারপর ইরানের অবস্থা কথা বলুন। ইনান এতটা আঘাত পায়নি, অতিরিক্ত ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। হাতে পায়ে মাথায় সামান্য চোট লেগেছিল। ডিসঅর্ডারের শুরু কখন থেকে? ইফাজের চোখ টলমলো করে উঠল, যেন এক্ষুনি জল গড়িয়ে পড়বে। নাক টেনে বললেন, ইনানের জ্ঞান ফেরার পর থেকে ও শুধু জেহফিলকে খুঁজছিল। ওকে যখন বললাম জেহফিল নেই, তখনও আরো বেশি পাগলামি করছিল। কেবিনের সবকিছু ভেঙে ফেলছিল। আমার শান্ত কোমল মেয়েটা কেমন হিংস্র হয়ে গিয়েছিল। তারপর হুট করেই প্রায় এক সপ্তাহের মতো চুপ হয়ে যায়। আমি প্রতিদিন ভিজিট করতাম, তারপরও ওকে বাড়িতে নিয়ে আসি। আমি ভেবেছি জেহফিলকে হারানোর শোকে ও চুপ হয়ে গিয়েছিল। তারপর একদিন ঘরে ফেরার পর ওর রুমে আওয়াজ শুনি, ইনানের হাসির আওয়াজ। ইনানের সাথে কেউ ছিল রুমে, ওর কোনো ফ্রেন্ড হয়তো। কিন্তু রুমে যাওয়ার আগে ওর দরজার বাইরে থেকে অন্যরকম কিছু দেখতে পাই আমি। দরজা ভিজিয়ে দেখি ও একা একা হাসছে, কথা বলছে। হাসির মাঝে হঠাৎ চুপ হয়ে যাচ্ছে। তখন গম্ভীর শোনায় ওর কণ্ঠ। এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, বসার ভঙ্গি অন্যরকম হয়। আমি ততটা আমলে নেইনি ব্যাপারটা। ইনানের একা একা কথা বলার অভ্যেস আছে, কিন্তু সেম ব্যাপারটা কয়েকদিন টানা চলতে থাকে। একদিন দেখি ও কেমন খুঁড়িয়ে হাঁটছে, ওর কথার ভাব চাহনি অন্যরকম ছিল। তারপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে নরম সুরে বলছিল, জেফিল আপনি ঠিক হয়ে যাবেন। তারপর আবার খুঁড়িয়ে নরম চেহারা বদলে গিয়ে কিছু বলল। সেদিন সন্ধে ইনান কান্না করতে করতে রুমে আসলো। বলল জেহফিলকে হসপিটালে ভর্তি করাতে, ওর পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম সেদিন ইনানের কিছু হয়েছে কিনা, সেই জন্য আমার সাইকিয়াট্রিস্ট বন্ধু কাউসারকে নিয়ে আসলাম। কাউসারকে নিয়ে আসার দিন ইনান হঠাৎ আমাকে এসে বলল সে এখানে থাকবে না, জেহফিলের ট্রিটমেন্ট করিয়ে চলে যাবে জেহফিলের বাড়িতে, আরো অনেক কিছু। কাউসার ইনানকে পরিচয় দিল ডাক্তার নামে, ইনানকে পর্যবেক্ষণ করলো। তারপর আমি বলি, কাউসার বলেন, ইনানকে জিজ্ঞাসাবাদ করলাম জেহফিলের অবস্থা নিয়ে। ওর কথাবার্তায় বুঝলাম ও মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত। আমি এক্সপ্লেন করি সেটা কি। তুমি অবশ্য জানবে এসব নিয়ে, তাও বলি। হয় না মাঝে মাঝে আমরা কথা বলতে বলতে কিংবা হঠাৎ জোন আউট হয়ে যাই,
বা হারিয়ে যায় অন্য দুনিয়ায়, যাকে বলে দিবাস্বপ্ন। কিন্তু মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার দিবা স্বপ্নের থেকেও অতিমাত্রায় প্রকট। একজন ব্যক্তির মধ্যে সর্বাপেক্ষা 100টি সত্তা দেখা দিতে পারে এই রোগে। এটা বিভিন্ন কারণে হয় এবং এই কারণগুলোর জন্যই বিভিন্নভাবে তার ভিতর সত্তাগুলোর আবির্ভাব ঘটে, বিভিন্ন ব্যক্তিত্বের প্রবেশ ঘটে তার মধ্যে। হয়তো তার কাল্পনিক চরিত্রের কেউ, কিংবা জীবন থেকে হারিয়ে যাওয়া প্রিয় কেউ। এটা বিশেষত হয় কেউ যদি কোনো ট্রমায় গিয়ে থাকে। আবার অনেকে নিজেদের জীবন নিয়ে হ্যাপি না, সে যেমন আছে সেটা তার পছন্দ না, তাই নিজেকে খুশি রাখতে বিভিন্ন চরিত্র বানায় এবং নিজেদের জীবন থেকে মুক্তির জন্য অন্য ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। এই রোগের কারণ আরও বর্ণনামূলক, কিন্তু আমি ওগুলোয় যাব না এখন। ইনানকে নিয়ে বলি, ওর মধ্যেও এই রোগটা দেখা দিয়েছে যখন সে বুঝলো জেহফিল তার সব, কিংবা জেহফিলকে ছাড়া সে থাকতে পারছে না। একা একা কথা বলতো জেহফিলের সাথে, কিন্তু ইনান জেহফিলকে তীব্রভাবে উপলব্ধি করার জন্য জেহফিলের ভাবভঙ্গি, ওর কথার স্টাইল, এমনকি ও নিজেও মনে ভেবেছে জেহফিলের পা ভেঙে গেছে, সেটাও নকল করছিল ধীরে ধীরে। ওর মনে হয়েছে জেহফিল মরেনি, ও ইনানের সাথেই আছে। তারপর নিজ মনে কল্পনা ছিল জেহফিল ভালো স্বামী হবে, সেই অনুযায়ী অ্যাক্টিং করত। এবং পরে যখন আবার নিজ মনে নিষ্ঠুর জেহফিলের কল্পনা করত, তখন হিংস্র হয়ে অ্যাক্টিং করত। যখন ইনানকে চেক আপ করতে যেতাম, তখন ওর মনে থাকা জেহফিল চাইতো না আমরা যাই। ও তখন জেহফিলের রূপ ধরে কঠোর হয়ে কথা বলে। ট্রিটমেন্ট অবশ্যই আছে এই রোগের, তবে সময়ব্যাপী। ইফাজ রাজি হচ্ছিল না। ওকে বুঝিয়েছিলাম, কিন্তু বাবার মন তো, ওর ধারণা ছিল মেয়ে ভালো থাকবে জেহফিলকে কল্পনা করে। আমি ততটাও বাধা দেইনি। ইফাজ মেয়েকে চোখে চোখে রাখবে এই ভেবেই আমি আগাইনি। আর এজন্যই তাজবীরকে মারার চেষ্টা করেছিল, আর শরৎকেও মেরেছিল। ইফাজ চমকালেন। তিনি জানতেন না তাজবীরের ঘটনা। তাজবীর এতক্ষণ নীরব দর্শকের ন্যায় ছিল। এবার সে মোবাইল বের করে ভিডিও অন করলো, যেখানে ইনান ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে হাঁটছিল, হাতে ছুরি, চোখে মুখে জেহফিলের মতো হিংস্রতা। কাউসার নিজেও জানতেন না ইনানের ভেতরে জেহফিল যে এতটা ভয়ঙ্কর হয়ে যাবে। একবারও চিন্তা করেছেন ইফাজ স্যার, আপনার নেওয়া সিদ্ধান্তে ফলাফল কতটা ভয়ানক? এটা আমি প্রথমে একদমই ধরতে পারিনি। ইনানের অস্বাভাবিক ব্যবহার প্রথম দিন থেকেই সন্দেহজনক লাগলে ওকে চোখে চোখে রাখি সব সময়। তাজবীর দেয়ালে পিঠ ঠেকিয়ে বলতে লাগে, নির্বিকার গলা তার। বারান্দায় একা একা এসে কথা বলতো, কাপড় ডান্স করতো, এমনভাবে কথা বলতো যেন ওর সাথে জেহফিল আছে। আমার চেয়ে থাকা ইনান লক্ষ্য করছিল অবশ্য, তবে ও হয়তো ভেবেছিল আমি ওকে বিরক্ত করার চেষ্টা করছি বা ওর পিছু নিচ্ছি, তাই ও রেগেও গিয়েছিল। আর আমার ধারণা ওর মনের মধ্যে গেঁথে গিয়েছিল আমিও শরতের মতো কেউ একজন। ইনানের মধ্যে থাকা জেহফিলও ভেবেছে সেটা। যেহেতু ওরা কানেক্টেড, সেজন্য জেহফিল ইনান আমাকে মারার চেষ্টা করে। আমি যা ভেবেছি তাই সত্যি হলো, ও পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত। ইফাজ খান এবার তাজবীরকে প্রশ্ন করলেন, তুমি কেন আমার মেয়ের ওপর নজরদারি করছো? আর কেনই বা আমার পেছনে লেগেছো? উদ্দেশ্য কি তোমার? এই পর্যায়ে কিছুটা রেগে যান ইফাজ। তাজবীরের কারণেই আজকে সত্যটা সবার সামনে এলো, তাও জঘন্যভাবে। তাজবীর যদি তার ভিডিও না করতো তাহলে প্রমাণও থাকতো না, ইনান আর তিনি বেঁচেও যেতেন। তাজবীর বাঁকা হাসে, মস্করা করে বলল, এই ধরুন আপনার কুকর্মের শাস্তি দেওয়াটাই উদ্দেশ্য ছিল। মানে? আরে আরে ঘামছেন কেন? চিন্তিত হওয়ার ভান করে বলল তাজবীর। ইফাজ কপালে হাত দিয়ে দেখলো তিনি আসলেই ঘামছেন। ঢোক গিলে বললেন, বাইরে বকো না। এসব আমার হাতে নেই। তবে একটা কথা বলি, আপনার থেকে প্রিয় জিনিস কেড়ে নেয়াই ছিল আমার মেইন উদ্দেশ্য। আপনি শারীরিক শাস্তি পান কি পান না তা আমার কাছে ম্যাটার করে না, কিন্তু মানসিকভাবে আপনাকে ভেঙে ফেলতে চেয়েছি আমি, অ্যান্ড আই গেস সাকসেসও হয়েছি। আপনি সারা জীবন অনুতপ্ত হয়ে ধুকে ধুকে মরবেন, এটাই আমার চাওয়া। ইফাজ খানের চোখ অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই ছেলেকে তিনি ভালো করে চিনেনও অবধি না, শুধু ইনানের পড়শি হিসেবে যাই একটু চোখে চোখে পড়তো। আজকে তো এই ছেলে তাদের কল দিয়ে ডেকে এনেছিল। কেউ কিসের প্রতিশোধ নিতে এতটা ছটফট করছে এই ছেলে?
পলক, ইফাজ আর তাজবীরের ব্যক্তিগত কথায় একদমই মাথা ঘামায় না। তার চিন্তা ইনানকে নিয়ে। নতুন করে ইনানকে পাবার আশায় উত্তেজিত সে। তবে কঠিন হবে অবশ্য। ইনানকে আগের রূপে ফিরিয়ে আনতে কত কংক্রিটের পথ অতিক্রম করতে হবে জানে না সে। তবে সব হাসি মুখে জয় করবে সে, শুধু ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবার আশায়। তবে জেহেফিলের লাশ খুঁজে না পাওয়া অবধি ভবিষ্যৎ আগাম কল্পনা করা যাবে না। কিন্তু কিন্তু পলকের মন বলছে জেহেফিল নেই। একজন আহত মানুষের পক্ষে সম্ভব না বাঁধ দেওয়া নদীর তীরে ওঠা। কার লাশ? সকলে হতচকিত হয়ে রুমের দরজার দিকে তাকায়। দেখলো ইনান শূন্য চোখে তাকিয়ে আছে। ধীরে ধীরে সে দরজা ধরে বসে পড়ল। ইফাজ বিস্ফারিত চাহনিতে তাকায়। ইনান কি তবে তাদের বলা সব কথা শুনে ফেলেছে? তাজবীর নিরুদ্বেগ ভঙ্গিতে ইফাজের দিকে তাকায়। বুড়োর ভাবখানা এমন যেন ইনান সত্যিটা শুনে পাপ করে ফেলেছে। সে প্রথম থেকেই দেখছিল ইনান রুমের দরজা হালকা ফাঁকা রেখে তাদের কথা শুনছে। তাও কিছু বলল না সে। দেখুক, সবটা জানুক। আজ না হয় কাল তো জানতেই হতো। বাবা, জেফিল কোথায় বাবা? বিকারহীন কণ্ঠ ইনানের। তার গলা থেকে থেকে কাঁপছে। আসলেই ইনান? পাগলের মতো হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো ইনান। গলা ফাটিয়ে চিৎকার করে বলল, জেফিল কোথায়? আমার জেফিল কোথায়? পলক এগিয়ে যায়, নরম সুরে বলল, ইনান প্লিজ, কথা শুরু। জেফিল মারা যায়নি। উনি মারা যায়নি। আপনারা সবাই মিথ্যা বলছেন। উনি মারা গেলে এতদিন কে ছিল আমার সাথে? ওনার আত্মা? চেঁচিয়ে উঠে ইনান। আমরা কেউ বলতে পারছি না জেফিল বেঁচে আছে নাকি মরে গেছে। উনি বেঁচে আছে। কানে গেছে আমার কথা? একদম বাজে কথা বলবেন না। উনি বেঁচে আছে, তার প্রমাণও আছে আমার কাছে। এই বলে ইনান পাগলের মতো আশ্রমে গিয়ে একটা বড় ক্যানভাস নিয়ে আসলো। সেটা পলকের মুখের সামনে ধরে গলা উঁচিয়ে বলল, এই দেখুন জেফিল এঁকেছে আমাকে। কয়েকদিন আগেই এঁকেছে। উনি ছাড়া আর কে এখানে আর্ট করে? এই ছবিটা উনি না আঁকলে কি ওনার আত্মা এসে এঁকে গেছে? সবাই দেখল ক্যানভাসে ইনানের পোর্ট্রেট আঁকা। গালে হাত দিয়ে বসে আছে ইনান, তবে চিত্রটা আনাড়ি হাতে আঁকা। দেখে বোঝা যায় জেহেফিলের মতো পেশাদার কেউ নয়, বরং নতুন আঁকতে শেখা বাচ্চাদের মতো আঁকা ছবিটা। পলক দীর্ঘশ্বাস ফেলল। কল্পনা জেহেফিল চিত্রটা তথা ইনান নিজেই এঁকেছে ছবিটা। পলক ক্যানভাস হাতে নিয়ে সোফায় রাখলো। ইনানের কাজ ঝাঁকিয়ে ইনানের মতোই চেঁচিয়ে বলল, এটা জেফিন আঁকেনি, তুমি এঁকেছো। তোমার ভেতর থাকা জেফিল চিত্রটা এঁকেছে। ভালো করে দেখো, চোখ খুলে দেখো। ইনানকে বার কয়েক ঝাঁকালো পলক। ইনান স্ট্যাচুর মতো শটান দাঁড়িয়ে থাকলো। ঘোলা চোখে দেখলো ক্যানভাসের ছবিটা। এলোমেলো ভাবে আঁকা একটা ছবি। পলক তারপর মোবাইলের ভিডিওগুলো দেখালো, যেখানে ইনান একা একা হাসছে, কথা বলছে, নাচছে। দেখো, নিজ চোখে দেখো। এটা তুমি একা একা হাসছো, কথা বলছো। এইখানে তোমার সাথে কেউই নেই। তুমি একা, সম্পূর্ণ একা। জেফিল বলে কেউই নেই, ছিল, তবে এখন নেই। বোঝা গেছে তুমি জেফিলকে হারিয়ে ওর সুখে নিজেই জেফিল হয়ে গেছো। শুনছো তো সব কথা? পলকের কথাগুলো হাতুড়ির ন্যায় ইনানের হৃদয়ে জোরে জোরে আঘাত করলো। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর। জেহেফিল নেই, জেহেফিল নেই। সে প্রাণহীন মুখ তুলল ধীরে ধীরে। বাবার দিকে চেয়ে বলল, আমি কি পাগল বাবা? ও বাবা, আমি 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 কি সত্যি পাগল? আমার জেফিল। পলক ইনানের মাথায় হাত বুলিয়ে দিল। ভেঙে পড়ো না ইনান, তুমি বুঝতে পেরেছো তোমার মানসিক অবস্থা। এখন তুমি একমাত্র আমাকে সাহায্য করতে পারবে এই অবস্থা থেকে বাহিরে আনতে। আমি প্রসিম করছি তোমাকে সুস্থ করে তুলব। শুধু তুমি নিজেকে একটু সামলাও, নিজেকে আশ্বাস দাও তুমি সুস্থ হবে। পলকের কথা কানে গেল না ইনানের। সে হাঁটু ভেঙে বসে পড়ল, হাউমাউ করে কাঁদতে লাগলো, ক্যানভাস জড়িয়ে। যেন জেহেফিলকে জড়িয়ে ধরে আছে সে। জেহেফিলের ছোঁয়া, জেহেফিলের মৃদু স্বর, জেহেফিলের হাসি, জেহেফিলের উপস্থিতি। তবে কি সবটাই ইনানের ভ্রম ছিল? জেহেফিল ভেবে নিজের সাথেই নিজে সংসার করে আসছিল। জেহেফিল নেই। ভাবনা মাথায় আসতেই ইনান ডুকরে কেঁদে উঠে, দুই হাতে চুল টানতে থাকে। আমার জেফিল, জেফিল। জপতে জপতে কান্না করে সে, গগন কাঁপিয়ে। জেহেফিল আর নেই। তার জেহেফিল
আগের মতো ভালোবাসবে না, শাসন করবে না, যত্ন করবে না, ধমকাবে না, বুকে জড়িয়ে ধরবে না, বলবে না আমার বাটারফ্লাই। আমার বাটারফ্লাই। চমকে ওঠে ইনান, শরীর শিহরিত হয় চেনা মানুষের আওয়াজে, কান্না থেমে যায়। মাথা উঁচিয়ে দেখলো তার সামনে মেঝেতে বসে সোফায় মাথা ঠেকিয়ে আছে, ঘাড় কাত করে ইনানের দিকে তাকিয়ে আছে জেহেফিল। জেহেফিলের ঘাড় সমান চুলগুলো দৌড় খাচ্ছে মৃদু বাতাসে। এই রাতের বেলাতেও যেন এক টুকরো মৃদু সোনালি আলো জেহেফিলের মুখে লুটোপুটি খাচ্ছে। জেহেফিলের পরনে সাদা শার্ট। নৈসর্গিক জেহেফিলকে দেখে ইনান হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়। জেহেফিলের কাছে সে গালে হাত রাখে ইনান। সেই স্পর্শ, চোয়াল শক্ত, কঠিন গাল, নরম ঠোঁট। এই তো তার জেহেফিল, তার জেহেফিল তার সামনে। অথচ তারা বলে কিনা তার জেহেফিল মারা। না না, এসব বাজে কথা বলবে না ইনান। ইনান নাকি পাগল? পাগল তো সবাই। চোখের সামনে জেহেফিল বসে আছে আর তারা জেহেফিলকে নিয়ে বাজে বকছে। ধিক্কার সবাইকে। এখানেই তো ছিলাম, তোমার কাছে, তোমার পাশে। তাই না? আপনি এখানেই ছিলেন। অথচ ওনারা কি বলেছে শুনেছেন? সবাই পাগল জেফিল, সবাই পাগল হয়ে গেছে। ওনারা কেউই আপনার ভালো চায় না, আমাদের ভালো চায় না। চলুন না দূরে কোথাও চলে যাই, যেখানে শুধু আমি আর আপনি থাকবো। রুমের ব্যক্তিবর্গ সবাই দেখলো ইনানের একা একা ব্যক্তিত্ব বদল হওয়া কথাবার্তা। ইফাজ মুখ চেপে কেঁদে ফেললেন। সব আমার দোষ, সব আমার। আমি নিজ হাতে মেয়েটাকে শেষ করলাম, মেয়েটার জীবন নষ্ট করলাম। কাউসার ইফাজকে ধরে সামলান। এই মুহূর্তে কি বলে সান্ত্বনা দিবেন উনি? পলক কোমরে হাত রেখে হতাশ চোখে চাই ইফাজের দিকে। ইফাজের সামনে গিয়ে বলল, সবকিছুরই একটা শেষ থাকে ইফাজ স্যার। এখন সময় এসেছে ইনানের ব্যাপারটাও ক্লোজ করার। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ইনানকে ভালো কোনো সাইকো আর্টিস্টকে দেখিয়ে সুস্থ করার। ওকে আদালতে মেন্টালি অ্যাবনর্মাল প্রমাণ করলে ওর শাস্তি এড়ানো যাবে। কিন্তু আপনাকে? আমি সব শাস্তি মেনে নেব, সব শাস্তি মেনে নিব। আমার শুধু আমার মেয়েটাকে একটু সেফে রাখো, ওকে একটু চোখে চোখে রাখো, ওর যাতে কোনো শাস্তি না হয়। আমি শুধু এটাই চাই, জেলের মুখ যাতে ওকে দেখতে না হয়। দয়া করো পলক, দয়া করো। পলকের হাত জড়িয়ে কাঁদতে লাগলেন ইফাজ। তিনি সব শাস্তি মেনে নিতে রাজি আছেন, দরকার হলে তার জীবনের বিনিময়েও ইনানকে বাঁচাতে রাজি আছেন। ইনান একটু সুস্থ, সুখে, শান্তিতে থাকুক, সেটাই তার চাওয়া। কাউসার পলকের কাছে এসে মিনতি করলেন। পলক, ব্যাপারটা ধামাচাপা দেওয়া যায় না। আমি জানি এটা অন্যায়, কিন্তু আমরা বাদে কেউ যেহেতু জানে না, তাহলে একটু দেখো না তুমি। ইফাজ ভালো থাকবে না জেলে। এমনিতেও ওর শরীরের অবস্থা ভালো নেই, মেয়ের চিন্তায় আরো খারাপ হয়ে গেছে। একটু ম্যানেজ করো না। করতে পারতাম, কিন্তু শর্তরের বাবা তো বসে নেই। ওনার ছেলের মৃত্যু উনি এত সহজে মেনে নেবেন না। উনি ঠিকই খতিয়ে দেখবেন। তাজবীর মাঝখান দিয়ে বলে উঠল, শরতের ব্যাপারটা ধামাচাপা দেওয়া যাবে না, অসম্ভব হয়ে যাবে। তাজবীর মোবাইলে আরেকটা ভিডিও অন করলো, যেখানে দেখা যাচ্ছে শরৎ কয়েকবার ইনানের বাড়িতে এসে ঘুরঘুর করেছে, আর তার সাথেই বাড়িতে ছিল তার বোন রুহি। দুজনকে একসাথে ইনানের বাড়ির কাছে হাঁটাচলা করতে দেখা যাচ্ছে। শর্তকে আশকারা দিয়েছে ওর বোন, শর্তকে আশকারা দিয়েছে ওর বোন। ওরা দুজন বেশ কয়েকবার এসেছিল ইনানের বাড়ির মতিগতি দেখার জন্য। ওর বোনকে যদি চেপে ধরেন, শর্ত এর মৃত্যুর জন্য ওকে ব্ল্যাকমেল করেন, দেখবেন ব্যাপারটা 2 দিনে খালাস হয়ে যাবে। রুহিও তো মডেল, ও ওর মডেলিং লাইফে কোনো কলঙ্ক চাইবে না নিশ্চয়ই। পলকের একদম মাথায় ছিল না ব্যাপারটা। রুহি যে ইনানকে দেখতে পারত না সেটা সে আগে থেকেই জানতো। তার কারণ ছিল পলক ইনানকে ভালোবাসে। রুহির সহ্য হতো না, 2 ভাই বোনের কেউই ইনানকে ভালো নজরে দেখত না। সুতরাং সে রুহিকে একটা বারও সন্দেহ করলো না কেন? রুহিকে কবজা করা তার বাঁ হাতের খেল। রুহিকে এই ভিডিও পাঠিয়ে কয়েকটা থ্রেড দিলে রুহি নিজেই তার বাবাকে শরতের ব্যাপারটা বন্ধ করে দিতে বলবে। এর জন্য সে তার মৃত ভাইয়ের কুকীর্তি সব বলে দিয়েও বাবাকে সরিয়ে নিতে পারে। রুহি নিজের ক্যারিয়ারের জন্য সব করতে পারে। পাবলিক ইমেজ তার কাছে তার ফ্যামিলির চেয়েও বড়।
আর শরতের ব্যাপারটা নিয়ে 1-2 মাস হাউকাউ চলার পর এমনিতেও চুপ হয়ে যাবে সব। এমনই তো হয়। তাহলে আর কি, ইনানকে সুস্থ করার সব ব্যবস্থা আমি করছি। আপনিও বেঁচে গেলেন এ যাত্রায়। ইফাজ স্যার, ভাগ্য ভালো আপনার। একজন সৎ পুলিশ অফিসার হয়েও অসৎ একটা কাজ করতে হচ্ছে আমাকে, ঠিক আপনার মতো। পলক আর কিছু না বলেই কাউসারের সাহায্যে ইনানকে চেতনাহীন করে ওকে কোলে তুলে নিয়ে চলে যায়। ইফাজ তখনও অবাক চোখে তাজবীরের দিকে তাকিয়ে আছেন। এই ছেলে তাকে ফাঁসালো, আবার তাকে বাঁচালো। আসলে ও চাইছেটা কি? কম্পিত গলায় বললেন, তুমি তুমি কি চাও আমার থেকে? কেন এমন করছো? তাজবীর চুলগুলো ব্যাকব্রাশ করলো, ঠোঁট চেপে হেসে বলল, কি চাই আমি বলুন তো? আপনার জেলে পচে মরাটা দেখতে আমার খুব কষ্ট হতো জানেন। এত বড় শাস্তি দেওয়ার মন আমার নেই। এত নিষ্ঠুর নামি। উই আর ফ্যামিলি ডো। ইফাজের দৃষ্টিতে চমক। কি কি বললে তুমি? কি বললাম? নিষ্পাপ স্বর তাজবীরের। ইফাজ এতটাই চমকান যে কিছুই বলতে পারছিলেন না, গলার কথা বেঁধে যাচ্ছিল। ইটস ওকে। এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার তো কিছুই নেই। এখন আপনি সেফ, টোটালি সেফ, তাই না? বাবা টেনে টেনে সুর করে বলল তাজবীর। সময় কত দ্রুত বয়ে যায়, মনে হয় এই তো সেদিনই না শীত শেষ হলো। অথচ শীতের শেষ হওয়ার আজ 5 মাস। সম্মুখে শান্ত নির্মল সমুদ্রের দিকে তাকিয়ে গভীর শ্বাস নেয় পলক। হিরেখচিত তারা ঝিকিমিকি করছে গাঢ় নীল আকাশে। বড় চাঁদ সমুদ্রের বুকে হেলে গেছে, যেন সমুদ্রের অতলে এক্ষুনি ডুব মারবে। সমুদ্রের শো শো আওয়াজে মৃদু গর্জন তুলে তীরে আছড়ে পড়ছে। পায়ের দিকে তাকায় পলক। সফেদ ফেনারা গাঢ় হয়ে আবারও মিলিয়ে নিজের অবস্থানে ফিরে যাচ্ছে। হিম বাতাস, বাতাসে ভেসে আসা বেলি ফুলের সুবাস, সব মিলিয়ে মনমোহনের পরিবেশ। পলক একবার সমুদ্রের ফেনা তোলা পানিতে রাখলে অনুভব করে তার পাশে কারো উপস্থিতি। মাথা তুলে দেখলো তার স্বপ্নের রমণী আনমনা হয়ে চাঁদের দিকে নিষ্পলক তাকিয়ে আছে। পলকের ঠোঁটে মৃদু হাসির রেখা দেখা দেয়। বেলি ফুলের সুবাস তাহলে ইনানের কাছ থেকে আসছে। আর চোখে ইনানকে পর্যবেক্ষণ করে। সাদা লং গাউনে আবৃত ইনানের ছোট্ট দেহ, বাতাসে খোলা চুল এলোমেলো উঠছে, চাহনি নির্বিকার। ইদানিং ইনানের চোখের ভাষা বোঝা দায় হয়ে পড়েছে পলকের জন্য। কেন যেন সে বুঝতেই পারছে না ইনানের মনে কি চলছে, কিংবা তার আবেগ কি। পলক ঠান্ডা হাত ইনানের সরু হাতের দিকে বাড়িয়ে দিতে গিয়েও থমকে যায়। মনের মধ্যে এক অদৃশ্য শিকল তাকে অচেনা অজানা বন্ধনে আবদ্ধ রাখছে। ইনানের দিকে এগোতে গিয়েও পারছে না, কেন যেন আড়ষ্ট হয়ে হাত জোড়া পকেটে পুরে নেয়। তার উচিত ইনানের পাশে থাকা এই সময়টাতে, যদিও সে জানে না ইনান ভেতর থেকে আদৌ স্বাভাবিক আছে নাকি চিৎকার করে কাঁদছে। কয়েক মাসের মধ্যে কত ধাক্কা সামলাতে হয়েছে মেয়েটাকে। ইফাজ খান মারা গিয়েছেন। ইফাজ খানের যে অবস্থা হয়েছিল তাতে উনি বিদায় না নিলেই বরং অবাক হতো পলক। কিছু ঘৃণ্য সত্যের মুখোমুখি হওয়ার পর সত্যি বলতে আগের মতো সম্মানটা ইফাজ খানের জন্য এক বিন্দুও আসেনি পলকের। মুখোশের আড়ালে থাকা জন্তু মানবকে বৃথা মান্য করে এসেছিল। এত শার্প মস্তিষ্কের অধিকারী হয়েও পলক কখনোই বুঝতে পারেনি ইফাজের খোলসের আড়ালে যে কত জঘন্য একজন জানোয়ার আছে। তাজবীরের মুখ থেকেই সবটা শুনেছিল সে। বেচারা এতগুলো বছর মনের মাঝে ক্ষোভ নিয়েই বেড়ে উঠেছিল, পুষে রেখেছিল মনের অভ্যন্তরে বিধ্বংসী প্রতিশোধের আগুন। তাও কত চতুরভাবে হ্যান্ডেল করলো। একটা আঙ্গুল না তুলেও ইফাজ খানকে জনমের শাস্তি দিয়ে গেল সে। তাজবীর ইফাজের অবৈধ সন্তান। তিনি ইনানের মাকে বিয়ে করার আগে তাজবীরের মায়ের সাথে প্রেম করে তাজবীরকে জন্ম দিয়েছিলেন। তাজবীর ছোট থেকেই একটা অচেনা জায়গায় বড় হয়েছিল। বোঝ হওয়ার বয়স থেকে দেখল সে এমন একটা জায়গায় যেখানে তার সমান ছোট বড় অনেক ছেলে মেয়েই রয়েছে, তথাকথিত এতিমখানা নামে যে জায়গা পরিচিত। একজন সুটবুট পরনের ভদ্রলোকের সে তাকে প্রায়ই দেখে যেত, আদর করত, খেলনা কিনে দিত। লোকটি তাকে বলেছিল তাকে বাবা বলে ডাকতে। অবুজ তাজবীর তাই ডাকত। সাথে একজন ভদ্র মহিলাও ছিল অবশ্য। লোকটি সেই মহিলাটিকে পরিচয় করিয়ে দিয়ে বলল, এটা তোমার মা? মা শব্দটির সাথে নতুন পরিচয় কিশোর তাজবীরের সাথে। ছোট থেকেই তার বুঝ বয়সের তুলনায় কম ছিল, বিধায় তার মাথায় অনেক কিছুই ঢুকত না। কোনো ছেলে মেয়েদের মুখে কখনো মা ডাক শুনেনি, তাই সম্পূর্ণ অচেনায় ঠেকল তার কাছে। শুধু সে এটুকু জানত, যাদের কেউ নেই তারাই এই আশ্রমে থাকে। তখন তাজবীরের মনে শুধু এই একটাই প্রশ্ন ঘুরপাক খেত,
তার তো বাবা আছে, মা আছে, তাহলে তাকে কেন এখানে থাকতে হয়? কিন্তু মুখ ফুটে কাউকে বলতে পারত না। চুপচাপ উপভোগ করত নামে মাত্র বাবার আদর, কিন্তু মায়ের আদর সেটা তো কখনো পায়নি। মহিলাটি ছিল চমৎকার দেখতে, যথেষ্ট সুন্দরী, লম্বা ঘন চুল, মাথায় থাকতো সানগ্লাস। এক এক দিন এক এক সাজে দেখা যেত তাকে। আশ্রমের ছেলে মেয়েদের মাঝে গুঞ্জন ছুটত, পরি এসেছে। মহিলাটি তাজবীরকে কেন যেন হেলাই ফেলাই দেখত। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।